মনে করুন আপনি একাকী কোথাও গেলেন অ্যাডভেঞ্চার করতে। চারিদিকে মাইলের পর মাইল জায়গা জুড়ে শুধু বিস্তৃত বন আর পাহাড়। বের হবার কোনো সহজ পথ নেই। দুর্দান্ত সাহসী আপনি দুর্গম এই বনে ঘুরে বেড়াচ্ছেন নিজের মতো করে, নিজের একান্ত এই সময়টা উপভোগ করছেন। কিন্তু হঠাৎ যদি বুঝতে পারেন এইখানে আপনি একা নন, আরও কেউ একজন আপনাকে দূর থেকে লক্ষ্য করে যাচ্ছে, সে শুরু থেকেই তার উদ্দেশ্য আপনাকে সাহায্য করা না, বরং শিকার করা। এই নির্জন বনের মধ্যে এখন না আছে আপনার পালানোর পথ, না আছে সাহায্য পাওয়ার কোনো উপায়। যেদিকেই যান চারিদিকে শুধু মৃত্যু ফাঁদ। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যাপেক্স মুভির গল্প, যেখানে ঠিক এরকমভাবেই বিপদে পড়ে যায় অ্যাডভেঞ্চার প্রেমী এক মেয়ে। নিরীহ এই মেয়েটি কি শেষ অবধি বের হতে পেরেছিল এই দুর্গম বন থেকে, নাকি এই অ্যাডভেঞ্চারটাই ছিল তার জীবনের শেষ অ্যাডভেঞ্চার? জানতে হলে আসুন ঘুরে আসি সেই দুর্গম বন থেকে। তো গল্পের শুরুতে আমরা পরিচিত হই টমি আর সাশা নামের এক বিবাহিত দম্পতির সাথে। তারা স্বামী স্ত্রী দুজনেই বেশ দক্ষ এবং পরিচিত রক ক্লাইম্বার। অ্যাডভেঞ্চার যেন তাদের রক্তে মিশে আছে। ঘরে এদের মন টিকতেই চায় না। পৃথিবীর যত দুর্গম জায়গা আছে সবগুলো যেন এদেরকে চুম্বকের মতো নিজের কাছে টেনে নেয়। তাই তো এরা বারবার বের হয়ে পড়ে অ্যাডভেঞ্চারের লোভে। দুজনের মধ্যে অবশ্য সাশারই আকর্ষণ একটু বেশি। তো এমনই একটি ট্রিপে সাশা আর টমি পৌঁছে যায় নরওয়েতে। উদ্দেশ্য ট্রল ওয়াল নামের এক বিখ্যাত আর ভয়ঙ্কর পাহাড় সামিট করা। কোনো টিমের সাথে তারা যায়নি, বরং দুজনে মিলেই একটা ছোট টিম। সারাদিন তারা ক্লাইম্বিং করে, আর রাত হলে সেই খাড়া পাহাড়ের গায়েই হ্যাঙ্গিং টেন্ট লাগিয়ে ঘুমায়। দিনের পর দিন তারা এই ট্রল ওয়াল সামিটের চেষ্টায় ছিল, কিন্তু যেদিন তাদের চূড়ায় পৌঁছানোর কথা সেদিনই বিপত্তি বাধে। একটা পয়েন্টে গিয়ে সাশা কিছুতেই আগে যেতে পারছিল না। বারবার চেষ্টা করেও সেই পয়েন্টটা পার করতে পারছিল না। টমি তাকে বুঝিয়ে বলে আজকের মতো ক্ষান্ত দিতে, কালকেই ধীরে সুস্থে সামিট করা যাবে, যেহেতু তারা চূড়ার বেশ কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু সাশার জেদ চেপে বসেছিল, সে আজকেই সামিট করবে। এরই মধ্যে আবহাওয়া বৈরী হয়ে যায়, ঝড় ধেয়ে আসতে থাকে। বাধ্য হয়ে সেদিনকার ক্লাইম্বিং বন্ধ করে তারা। রাতের বেলা টেন্টের ভেতরে টমি সাশাকে আবারও ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করে। বলে যে সাশা যেন সবকিছুতে এত হুড়োহুড়ি না করে, না হয় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। টমি তাকে এক পুরনো প্রবাদ মনে করিয়ে দেয়, ভাগ্য ঠিক পাহাড়ের সাথে নেওয়া জিনিসের মতো, যতই সাথে রাখো না কেন এক সময় না এক সময় সেটা ফুরিয়ে যায়। এই বলে সে বের করে আনে নিজের লাকি কম্পাসটা, যেটা সবসময় সে সাথে রাখে। কিন্তু সাশা বিরক্ত হয়ে কম্পাসের কথা একদম উড়িয়ে দেয়। টমি তখন বলে এই কারণেই তো ক্লাইম্বিং পার্টনার লাগে, যাতে একজন পাগল হয়ে গেলে অন্যজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। শেষমেশ তারা ডিসিশন নেয় পরদিন সকালে নিচে নেমে যাবে। ঝড় থামলে আবার এসে এই ট্রল ওয়াল সামিট করবে। পরদিন সকালে তারা ধীরে ধীরে দড়ি বেয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু আচমকা ঝড়ের প্রকোপ বেড়ে যায়। শুরু হয় এক ভয়াবহ তুষার ধস। পাহাড়ের ওপর থেকে বরফের সাথে সাথে বড় বড় পাথরের টুকরো গড়িয়ে পড়তে থাকে। এর একটার ধাক্কা লাগলে মৃত্যু না হলেও সিরিয়াসলি আহত হওয়া সুনিশ্চিত। বিপদ বুঝে টমি জলদি সাশাকে পাহাড়ের একটা খাঁজে পাঠিয়ে দেয়, বলে দেয় মাথা নিচু করে দেয়ালের সাথে চেপে থাকতে। সাশা সেফ জোনে পৌঁছে যায়, কিন্তু এর পরেই ঘটে এক সাংঘাতিক ঘটনা। নামার ঠিক আগে টমি সাশাকে চিৎকার করে জিজ্ঞাসা করেছিল, তুমি কি দড়ির গিঁটটা ঠিকমতো বেঁধেছ? সাশা ভয় আর তাড়াহুড়োর মধ্যে না ভেবেই বলে ওঠে হ্যাঁ, কিন্তু পরের মুহূর্তেই তাকিয়ে দেখে সে আসলে গিঁটটাই বাঁধেনি। ঠিক এই কারণে টমি দ্রুত নিচের দিকে নামতে পারে না। সেফ জোনে পৌঁছানোর আগেই বড় একটা পাথর এসে তার মাথায় লাগে। মাথা ফেটে অজ্ঞান হয়ে টমি দড়ির সাথে ঝুলে পড়ে। যেহেতু সাশা আর টমি একে অপরের সাথে দড়িতে বাঁধা ছিল সেফটি পারপাসে, তাই টমির ভারী বডি সাশাকেও নিচের দিকে টানতে শুরু করে। সাশা অনেকক্ষণ টমি টমি বলে চিৎকার করে, কিন্তু কোনো রেসপন্স আসে না। তখন সাশার ধারণা হয় টমি হয়তো মারা গেছে। বাঁচার আর কোনো উপায় ছিল না। নিজের জীবনের জন্যই বাধ্য হয়ে দড়িটা সে কেটে দেয়, আর এই উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায় টমি। সাশা কোনোদিন জানতেও পারেনি দড়ি কাটার আগে টমি জীবিত ছিল কিনা। আর এই গিল্ট আর প্রশ্নটাই তাকে সারা জীবন কুড়ে কুড়ে খেতে থাকে। সে আর রক ক্লাইম্বিং করার সাহস পায় না। পাহাড় থেকে এখন সে দূরে দূরেই থাকে। টমির স্মৃতি হিসেবে শুধু সবসময় সাথে রাখে সেই লাকি কম্পাসটা। এরপর কেটে যায় 5 মাস।
টমির মৃত্যুর শোক কিছুটা কাটিয়ে উঠতে সাশা চলে আসে নিজের দেশ অস্ট্রেলিয়াতে। এদিকে ব্যথা ভুলতে আবারও বের হয় একাকী এক অ্যাডভেঞ্চারে। উদ্দেশ্য অস্ট্রেলিয়ান আউটব্যাকের ওয়ান্ডারা ন্যাশনাল পার্ক। জায়গাটা আসলে ঘন বন আর পাহাড় নিয়ে বিস্তৃত এক বিশাল এলাকা। এখানে ঢোকার আগে রেঞ্জার স্টেশনে নিজের নাম ঠিকানা এন্ট্রি করিয়ে নিতে হয়, যাতে নির্দিষ্ট সময়ের ভেতরে কেউ না ফিরলে সহজে খোঁজ করা যায়। সাশা যখন রেঞ্জার অফিসে যায় তখন একা ট্রাভেল করতে আসতে দেখে রেঞ্জার তাকে সাবধান করে দেয়। বলে এই এলাকা থেকে একের পর এক ট্যুরিস্ট নিখোঁজ হচ্ছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাশা নিজেও তখন রেঞ্জার অফিসের দেয়ালে অনেক নিখোঁজ মানুষের পোস্টার দেখতে পায়, কিন্তু সে ভয় পায় না, নিজের সিদ্ধান্তেই অটল থাকে। বনের পথে যাওয়ার আগে শেষ গ্যাস স্টেশনের দোকান থেকে সে কিছু শুকনো খাবার কিনতে যায়। সেখানেই দুজন শিকারী সাশার সাথে উল্টাপাল্টা কথা বলে, হ্যারাস করার ট্রাই করে। সাশা অবশ্য ওদেরকে পাত্তা দেয় না, নিজেকে স্ট্রংভাবে ব্যাপারটা হ্যান্ডেল করে। তখন সাশাকে হেল্প করতে এগিয়ে আসে আরেকটা লোক। সে এই দোকানে নিজের বানানো জার্কি সাপ্লাই করতে এসেছে। জার্কি হচ্ছে চর্বি ছাড়া মাংস মশলা দিয়ে শুকিয়ে বানানো এক ধরনের খাবার, হাই প্রোটিনযুক্ত আর দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় বলে এটা ট্রাভেলারদের খুব ফেভারিট। লোকটার নাম বেন, তার ব্র্যান্ডের নাম জেনস। সাশা তাকে ধন্যবাদ জানায়। কৃতজ্ঞতা থেকেই দোকান থেকে কয়েক প্যাকেট জার্কিও কিনে নেয়। গাড়িতে এসে বসার পর সাশা দেখে তার জিপিএস কাজ করছে না। তখন সে টমির কম্পাস আর ম্যাপ দেখে দিক বোঝা ট্রাই করে। তার টার্গেট হচ্ছে গ্র্যান্ড আইল ন্যারো নামের এক জায়গায় যাওয়া। কোন রাস্তায় যাবে বুঝে উঠতে পারছিল না সে। তখনই তার গাড়ির পাশে এসে দাঁড়ায় বেনের গাড়ি। সাশা ডিরেকশন জিজ্ঞাসা করলে বেন জানায় গ্র্যান্ড আইল ন্যারোতে যাওয়ার দুটো রাস্তা, একটা ইজি একটা হার্ড। ইজি রাস্তায় সরাসরি গাড়িতে চলে যাওয়া যায়। হার্ড রাস্তায় প্রথমে যেতে হবে ব্ল্যাকস্টোন বে নামের একটা জায়গায়। সেখান থেকে কায়াকিং করে দীর্ঘ একটা পথ পাড়ি দিলে তবেই গ্র্যান্ড আইল ন্যারো। মাঝখানে বিশ্রামের জন্য সুন্দর ক্যাম্পিং সাইটও আছে। বেন উপদেশ দেয় হার্ড রাস্তাতেই যেতে, কারণ যাওয়ার পথটা বেশ অ্যাডভেঞ্চারাস হয়ে যাবে। এরপর বেন সাশার সাথে যাওয়ারও অফার করে, কিন্তু লোকটার গায়ে পড়া ভাব দেখে সাশা গাড়ির জানালার কাচ তুলে দেয়, ইগনোর করে চলে আসে। ব্ল্যাকস্টোন বেতে এসে সাশা গাড়ি থামায়। তার প্ল্যান হচ্ছে রাতটা এখানে কাটিয়ে পরদিন সকাল থেকে যাত্রা শুরু করা। গাড়ি থেকে নেমে সাশা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছিল। এই বিস্তৃত নির্জন জায়গায় অন্ধকারে সে একদম একা। এমন সময় সে গাড়ির শব্দ পায়, দেখে সে শিকারীরা চলে এসেছে, এবার সংখ্যায় আরো বেশি। ওরা আসলে শিকারী, বন থেকে হরিণ মেরে এনে এখানে মাংস প্রসেস করতে এসেছে। ওদের উগ্র কথাবার্তা আর এমন নির্জন জায়গায় ওদের সাথে একা থাকতে সাশা অসহায় ফিল করছিল। বিপদ এড়াতে দ্রুত সব জিনিস গাড়িতে ঢুকিয়ে নিজেও ড্রাইভিং সিটে উঠে বসে। দরজা লক করে জানালার কাচ তুলে দেয়। শিকারীদের একজন এসে কাছে ধাক্কাও দেয়, বের হতে বলে, কিন্তু সাশা কোনো রেসপন্স না করায় লোকটা চলে যায়। হইহুল্লোড় করে কাজ শেষে ওরা একসময় চলে যায় সবাই। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাশা গাড়িতে রাতটা পার করে দেয়। তো যাই হোক, পরদিন সকালে সাশা প্রয়োজনীয় জিনিস আর খাবার একটা ব্যাকপ্যাকে ঢোকায়। এরপর টেন্ট আর ব্যাগ নিয়ে কায়াকিং শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে। উঁচু নিচু পাথুরে গিরিপথের স্রোত ধরে সে এগোতে শুরু করে। পুরো পথটাই ছিল ডেঞ্জারাস। বোট উল্টে গিয়ে পাথরে আঘাত লাগলে নির্ঘাত সিরিয়াসভাবে আহত হতে হবে, কিন্তু সাশা পরোয়া করে না, বরং এই রিস্কটাই উপভোগ করে নিজের মতো করে। দীর্ঘ সময় পর সে বনের ভেতরে এক স্রোতহীন জায়গায় পৌঁছায়। বনের প্রবেশমুখী দেখে একটা জায়গায় এদিকে ঘুরতে এসে নিখোঁজ হওয়া মানুষদের ছবি স্মৃতিতে টানানো আছে। সাশা একটু দূরে গিয়ে নদীর কিনারে টেন্ট খাটায় সেদিন রাতের জন্য। নিরাপত্তার জন্য ব্যাকপ্যাকটা একটা উঁচু গাছের ডালে ঝুলিয়ে দেয়, যাতে কোনো প্রাণী এসে নিতে না পারে। এরপর বেনের কাছ থেকে কেনা সে জেনস জার্কি খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠেই আবারও জার্নি শুরু হবে, কিন্তু পরদিন সকালে সাশার ঘুম ভাঙে কিছু একটা শব্দে, যেন কেউ একজন শুকনো ডালের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। শব্দ শুনে ধীরে ধীরে সাশা টেন্ট থেকে বের হয়ে আসে, কিন্তু আশেপাশে কোনো প্রাণী বা মানুষ কিছুই নেই। হঠাৎ লক্ষ্য করে তার ব্যাকপ্যাকটা গাছ থেকে গায়েব, কেউ একজন নিয়ে গেছে। কিন্তু এই নির্জন জায়গায় চুরি করলো কে? তাহলে কি আশেপাশে আরো কোনো মানুষ আছে? সাশা একটু ঘাবড়ে যায়। ব্যাগে তার ফোনও ছিল, অবশ্য ফোন থেকে লাভ ছিল না, কারণ এই গভীর বনে কোনো নেটওয়ার্ক নেই। কিন্তু সবচেয়ে আতঙ্কের ব্যাপার, সব খাবার, পানি আর প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেই ব্যাগে। এদিকে আবার টেন্টে গিয়ে দেখে
ভেতরে একটা সাপ ঢুকে পড়েছে। কোনো রকমের সাপ বের করে সাশা টেন্ট গুছিয়ে অভুক্ত অবস্থাতেই আবারও যাত্রা শুরু করে। খানিকটা যাওয়ার পর সে দেখে নদীর ধারে ঘাটের মতো একটা জায়গা। বোট রেখে এগিয়ে গিয়ে দেখে মানুষের থাকার মতো একটা ঝুপড়ি। কেউ একজন আগুনে মাছ পোড়াতেও দিয়েছে। আশেপাশে তাকালে সে দেখতে পায় খানিকটা দূরে নদীর ধারে কেউ একজন বসে আছে। সাশা কাছে গিয়ে অবাক, এ তো সেই বেন যে কিনা সাশাকে ম্যাপের ব্যাপারে ডিরেকশন দিয়েছিল। বেন নিজের পরিচয় দেয়, সে শিকারী, এই বনে শিকার করতে আসে। বলতে গেলে অধিকাংশ সময় সে এই ঝুপড়িতেই থাকে। পরিচয় আর ভাব বিনিময়ের পর সাশা নিজের জিনিস চুরি হওয়ার ব্যাপারটা বেনকে জানায়। বেন তখন সাশাকে নিজের সাথে খেতে বললে কিছুটা ইতস্তত করে সাশা রাজি হয়। বেন প্রথমে পানি আর জার্কি খেতে দেয়, এরপর পোড়া মাছও এনে দেয়। কথাবার্তায় বেন বলে সাশা অনেকটা তার মায়ের মতোই অ্যাডভেঞ্চার প্রিয়। কথায় কথায় বেন এমন কিছু বলে যাতে সাশা বুঝতে পারে এই লোকটা তার সম্পর্কে অনেক কিছু জানে, এমনকি টমির মৃত্যুর ঘটনাটাও। আরেকটা মজার তথ্য বেন জানায়, সে আসলে অস্ট্রেলিয়ার মানুষ না। ছোটবেলায় তার মা তাকে ব্রিটেন থেকে এনে এখানে সেটেল করিয়েছিল। এই জন্যই সে এই বনের সাথেই জড়িয়ে আছে। জার্কির ব্র্যান্ডের নাম জেনোস কেন? কারণ জেনো হলো তার মায়ের নাম। মাকে শ্রদ্ধা জানিয়ে এই নাম দেওয়া। সাশার মনে হয় বেন তাকে ফলো করছে, ভয়ে সে চলে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে সাশা লক্ষ্য করে বেনের হাতে টমির ব্রেসলেট। কিন্তু এটা তো সাশার ব্যাগে ছিল, টমির স্মৃতি। বেন ক্যাজুয়ালি স্বীকার করে সেই ব্যাগটা চুরি করেছিল। এই ব্রেসলেটটা পছন্দ হওয়ায় হাতে পরে নিয়েছে। এরপর বেন উঠে গিয়ে সাশার হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকটাও বের করে দেয়। কিন্তু এরপরেই বেন তার আসল রং দেখাতে শুরু করে। বেনের আসলে মাথায় সমস্যা আছে, সে একটা সাইকো। সে রেডিওতে একটা গান প্লে করে দেয়, ভেতর থেকে বের করে আনে একটা ক্রসবো। সাশাকে বলে এই গান যতক্ষণ চলবে ততক্ষণ সাশা যতদূর পারে দৌড়ে পালাতে পারে। গান শেষ হলেই বেন তাকে শিকার করতে নামবে। ব্যাগে সার্ভাইভ করার জন্য সে সবকিছু দিয়ে দিয়েছে, শুধু ফোনটা নিজের কাছে রেখেছে। সাশা বুঝতে পারে বেন আসলে একটা পাগল, একটা সাইকো কিলার। কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে এক পর্যায়ে সে নিজের ব্যাকপ্যাক নিয়ে দৌড় দেয়, দ্রুত নিজের বোটে উঠে পালাতে শুরু করে। এদিকে গান শেষ হওয়ার পর বেন ক্রসবো হাতে বনের ভেতর দিয়ে দৌড়াতে থাকে সাশাকে ধরার জন্য। যেহেতু নদী খুব বেশি বড় ছিল না, তাই তার প্ল্যান বন থেকেই সাশাকে শিকার করা। সাশা প্রাণ বাঁচানোর তাগিদে দ্রুত পালাতে গিয়ে ঝর্ণার ওপর থেকে বোট উল্টে পড়ে যায়। কোনো রকমে নিজের ব্যাকপ্যাক নিয়ে কিনারে পৌঁছাতে সক্ষম হয়। পাথরে আঘাত লেগে কপালের এক পাশ কেটে যায়। এরপর সাশা মানুষের আশায় বনের ধার দিয়ে ওপরে উঠতে শুরু করে। যেতে যেতে একসময় সে এক মহিলা, পুরুষ আর বাচ্চাদের কথা বলার আওয়াজ পায়। সাহায্য চাইতে চাইতে সেদিকে এগোয়। ছোটখাটো একটা উঁচু জায়গায় উঠে দেখে সেখানে আসলে কোনো মানুষ নেই। একটা ফোনে ভিডিও চালানো ছিল। সেই ভিডিওর কথাবার্তাই এতক্ষণ সে শুনেছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল এক ফ্যামিলি কায়াকিং করছে, হাজব্যান্ড, ওয়াইফ আর তাদের ছোট দুটো ছেলে মেয়ে। ভিডিওর শেষে ফ্যামিলির লোকেরা ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বেন বলে ডাকছে। তখন সাশার বুঝতে বাকি থাকে না এটা বেনেরই ফাঁদ। মানুষের আওয়াজ শুনিয়ে সাশাকে এদিকে আনার ট্র্যাপ। ঠিক তখনই সাশা দেখে বেন ক্রসবো নিয়ে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে। ভয়ে দ্রুত সে দৌড়ে পালাতে শুরু করে। বেন তার পিছু নেয়, মুখ দিয়ে শিকারীর মতো আওয়াজ করে করে একের পর এক তীর ছুটতে শুরু করে। সৌভাগ্যক্রমে কোনো তীর সাশার গায়ে লাগে না। একটা তীর শুধু তার ব্যাগে এসে লাগে, কিন্তু সে তাল সামলাতে না পেরে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পানিতে পড়ে যায়। ঝর্ণার পানির স্রোত এতই তীব্র ছিল যে সাশা ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে আসে। এবারের মতো সে বেনের হাত থেকে বেঁচে যায়। স্রোত যেখানে কম সেখানে সাঁতরে কিনারে পৌঁছায়। ব্যাগ থেকে শুকনো একটা টি শার্ট বের করে পরে নেয়। ভাঙা ফোন ফেলে দেয়। ব্যাগের ভেতরের পেপার স্প্রেটা সেফটির জন্য বাইরের পকেটে রাখে। হাঁটতে হাঁটতে বনের অনেক গহীনে চলে আসে। পাহাড়ের মধ্য দিয়ে এক সংকীর্ণ গিরিপথে চলে আসে। সামনে আর যাওয়ার রাস্তা নেই। ওপরে কি আছে দেখার জন্য সে পাথরের পাহাড় বেয়ে ওপরে ওঠে। কিন্তু ওপরে উঠে সে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সামনে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সাশা দূরবীন বের করে আরো ভালো করে দেখার জন্য। দেখে নিচের নদীর কিনারে বেনের বোট রাখা আছে। তার মানে বেন আশেপাশেই কোথাও আছে। ঠিক সেই মুহূর্তে বেন আবার মুখ দিয়ে শিকারীর মতো আওয়াজ করে। শব্দ লক্ষ্য করে দূরবীন দিয়ে সাশা দেখে বেন তার দিকেই এগিয়ে আসছে। বেনও তাকে দেখে ফেলে। সাশা দ্রুত গিরিপথের একটু নিচে নেমে এক পাথরের আড়ালে বসে পড়ে। ওপর থেকে এই জায়গাটা দেখা যায় না।
কোনো রকমের দম বন্ধ করে সাশা বসে থাকে। বেন ওপরে এসে উকি মারলেও তাকে খুঁজে পায় না। সাশা আশেপাশে নেই ভেবে চলে যায়। তখন সাশা গিরিপথ ধরে অনেকটা এগিয়ে আবার ওপরে ওঠে। দূর থেকে দূরবীন দিয়ে নদীতে দেখে বেন নিজের বোট একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে অনেকটা দূরে নগ্ন হয়ে গোসল করছে। তখন সাশার মাথায় প্ল্যান আসে। সে ডুবসাঁতার দিয়ে বোটের কাছে গিয়ে সেটা নিয়ে পালাবে, কিন্তু কাছাকাছি গিয়ে সে দেখে বোটটা একটা খুঁটির সাথে শক্ত করে বাঁধা। সেখান থেকে দড়ির বাঁধন ছোটাতে গেলে পানির নিচে রাখা একটা বেয়ার ট্র্যাপে তার পা একদম আটকে যায়। প্রচণ্ড ব্যথায় চিৎকার করে ওঠে সাশা। ব্যাস, বেন জেনে যায় সে এখানে। দ্রুত প্যান্ট জামা পরে এগিয়ে আসে। সাশার ফাঁদের শিকল পাথরের সাথে আটকানো ছিল। সাশা কোনোভাবেই খুলতে পারছিল না। বেন কাছে এলে সাশা তার চোখে পেপার স্প্রে দিয়ে দেয়। চোখের যন্ত্রণায় বেন কিছু দেখতে পাচ্ছিল না। কোনো রকমে পানিতে গিয়ে চোখ ধুয়ে জ্বালা কমানোর চেষ্টা করে। এরপর ক্রসবো নিয়ে আবার এগিয়ে আসে সাশার দিকে। সাশা তখনও শক্ত এই ফাঁদ থেকে ছুটতে পারেনি। বেন তখন তাকে নিয়ে নিজের আস্তানায় চলে আসে সেই ঝুপড়ির কাছে। এখানে সাশার হাত পা বেঁধে বাইরে ফেলে রাখে। সারা রাত বৃষ্টি হয়। সাশা বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাইরে বসে থাকে। বেন ঝুপড়ির ভেতর থেকে নজর রাখে সাশার উপরে। পরদিন বেন সাশাকে বোটে করে কোথাও নিয়ে যায়। হাত পা বাঁধা থাকায় এই পানির মধ্যে সাশার পালানোর উপায় নেই। বোটের সাশা পায়ের কাছে শার্প একটা জিনিস দেখতে পায়। বেনকে কথায় ভুলিয়ে রেখে বাঁধন ছোটানোর চেষ্টা করে। এদিকে বেন সাশাকে জানিয়ে দেয় রেঞ্জার স্টেশনের রেজিস্টার থেকে সে সাশার নাম পেয়েছিল। অনলাইনে সার্চ করে টমির ব্যাপারটাও জেনে গেছে। ট্রল ওয়ালের ব্যাপার নিয়ে খোঁচা দেয়। টমির মতো এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার এমন বাজেভাবে কিভাবে মারা গেল। সাশা শুধু বলে সেটা একটা দুর্ঘটনা ছিল। এক পর্যায়ে বেন উগ্র হয়ে যায়। সে সাশাকে হাত পা বাঁধা অবস্থাতেই পানিতে ফেলে দেয়। হাত বাঁধার দড়িটা বোটের সাথে লাগানো ছিল। এভাবেই সাশাকে পানির মধ্যে টানতে টানতে গন্তব্যে নিয়ে যায়। ডুবতে আর ভাসতে ভাসতে কোনো রকমে সাশা এই পুরোটা সময় পার করে। এরপর এক তীরে বোট রেখে দুর্গম গিরিপথ ধরে বেন সাশাকে নিয়ে চলে আসে এক গুহায়। তো যাই হোক, গুহায় পৌঁছে সাশা যা দেখে তাতে তার চক্ষু একদম ছানা বড়া। আতঙ্কে গা হিম হয়ে যায়। গুহায় অনেক মানুষের কঙ্কাল ছিল। শুধু তাই না, কয়েকটা ডেড বডিও ঝুলানো ছিল সেখানে, যাদের গায়ে কোনো কাপড় নেই। ভিডিওতে দেখা সেই কার্টার ফ্যামিলি, হাজব্যান্ড, ওয়াইফ আর তাদের দুটো ছোট ছেলে মেয়ে, চারজনেরই লাশ। সবগুলোতে প্রায় পচন ধরে গেছে। এরপর বেন সাশাকে যা বলে তা সে কল্পনাও করতে পারেনি। বেন যে জার্কি বিক্রি করে সেগুলো আসলে এসব মানুষের মাংস দিয়ে তৈরি। ঘুরতে আসা ট্যুরিস্টদের সে ফাঁদে ফেলে মেরে এই গুহায় নিয়ে আসে। তারপর তাদের মাংস দিয়ে বানায় জেনোস জার্কি। বেন বলে এটা আসলে একটা রিচুয়াল। বন থেকে কিছু নিতে চাইলে বনকেও কিছু দিতে হয়। সে এই অঞ্চলের আদিবাসী এক উপজাতির বিশ্বাস ফলো করে। তারা মনে করে কোনো মানুষের আত্মাকে নিজের ভেতরে ধরে রাখতে হলে সেই মানুষের কলিজা খেতে হয়। বেন নিজে নকল দাঁত খুলে দেখায়। সাশা দেখে ভেতরে বেনের আসল দাঁত অনেকটা পশুদের দাঁতের মতোই সূচালো। নিজে নিজেই ঘষে ঘষে এমন করে নিয়েছে। এটাও আদিবাসীদের একটা রিচুয়াল। হাত পা বেঁধে সাশাকে এক জায়গায় ফেলে রাখা হয়। সাশা বুঝতে পারে তার অবস্থাও এদের মতোই হতে যাচ্ছে। যে জায়গায় বেন তাকে রেখেছে সেখানে সাশা একটা ছবি দেখতে পায়, ছোটবেলার বেন এক মহিলার সাথে। সাশা বুঝতে পারে এটা বেনের মা জেনো। এর কিছুক্ষণ পর বেন এসে দড়িতে সাশার হাত বেঁধে ওপরে ঝুলিয়ে দেয়। বেন কাছে এলে সাশা তাকে তার মায়ের কথা জিজ্ঞেস করে, যেন তাকে ইমোশনালি উইক করে দিতে পারে। কিন্তু বেন উল্টো জানায় সে জীবনের প্রথম শিকার করেছিল নিজের মাকেই। মাকে মেরে তার মাংস দিয়ে বানিয়েছিল প্রথম জার্কি। সেই থেকে মা যেন তার ভেতরে বেঁচে আছে সারা জীবন। এখন সাশাকে দেখে তার মায়ের কথাই মনে পড়ছে। এই বলে সে সাশাকে জড়িয়ে ধরে। সাশা এই সুযোগ লুফে নেয়। পা দিয়ে বেনকে চেপে ধরে দাঁত দিয়ে তার কান কামড়ে ছিঁড়ে ফেলে। প্রচণ্ড আঘাতে বেনের হাতের দড়িটা আলগা হয়ে যায়। বেন যেটার মধ্যে দড়িটা বেঁধেছিল সাশাকে ওপরে তুলতে সেখান থেকে খুলে আসে। সাশা ছাড়া পেয়ে দ্রুত গুহা থেকে বের হওয়ার চেষ্টা করে। বেন সাশার হাত বেঁধে রাখা দড়ির শেষ মাথা ধরে পেছনে আসে। দড়িটা ছিল বেনের কোমরে বাঁধা। গুহার বাইরে ছিল ঝর্ণা আর তার প্রচণ্ড স্রোত। এই স্রোতে আগে সাশা এবং পরে বেন ভাসতে থাকে। সাশার হাতে শুধু দড়ি না, হাতকড়াও লাগানো ছিল। যেতে যেতে পানির নিচের পাথরে বেনের মাথায় আঘাত লাগে। সে জ্ঞান হারায়। কিনারে পৌঁছে
সাশা পাথর আর গাছের ডালে দড়ি ঘষে ছোটানোর চেষ্টা করেও পারে না। শেষে কিনার থেকে একটা পাথর তুলে বেনকে মেরে ফেলতে চায়। বেন তখনও পানিতেই, কিন্তু বেন বেশি নিচে থাকায় ঠিকমতো আঘাত করা যাচ্ছিল না। এরপর বেনকে টেনে অল্প পানিতে এনে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু এর মাঝেই বেনের জ্ঞান ফেরে। শুরু হয় ধস্তাধস্তি। বেন এক পর্যায়ে সাশার ওপরে উঠে গলা চেপে ধরে। চোখ মুখ লাল হয়ে সাশা প্রায় মরতে বসেছিল। ঠিক তখনই বেন সাশার মুখে যেন মায়ের ছায়া দেখতে পায়। কি একটা ভেবে গলা ছেড়ে দেয়। এই সুযোগে সাশা বেনের মাথায় আঘাত করে। বেন ছিটকে সরে যায়। তখন সাশা একটা পাথর দিয়ে আঘাত করতে করতে বেনের একটা পা একদম থেতলে দেয়, হাড় ভেঙে অচল করে দেয়। দুজনেই টায়ার্ড হয়ে এক পর্যায়ে থেমে যায়। দড়ির দুই প্রান্তে দুজনে দীর্ঘ সময় পড়ে থাকে। সাশার শরীর ক্লান্ত, বেনের পায়ে আঘাত থাকায় সে নড়তেও পারছে না। রাত হয়ে আসে। সাশা এই ফাঁকে বেনকে নিজের গিল্টের কথা খুলে বলে, জানায় সে আজও জানে না দড়ি কাটার আগে টমি জীবিত ছিল কিনা। আসলে টমি বারবার নামতে চাচ্ছিল। সাশার জেদের কারণেই ওই পাহাড়ে আটকে পড়েছিল। সাশা টমির কথা শোনেনি, শুধু পুশ করেছে। আর এই কারণেই আজ এই গিল্ড তাকে সারা জীবন কুড়ে কুড়ে খাচ্ছে। দীর্ঘ সময় পর সাশা বেনকে জিজ্ঞাসা করে, হেঁটে বনের বাইরে যেতে কতদিন লাগবে। বেন জানায় কম করে হলো 12 দিন, কিন্তু এই কন্ডিশনে এতদিন হেঁটে যাওয়া পসিবল না। এদিকে আরেকটা পথ আছে, পাহাড় বেয়ে ওপরে ওঠা। সেজন্য ক্লাইম্বিং রোপ লাগবে, যেটা বেনের কাছেই আছে। কিন্তু বেন ক্লাইম্বিং জানে না। তার উপর তার একটা পা এখন বলতে গেলে অচল। বাঁচার আর কোনো উপায় নেই। সাশা প্রস্তাব দেয় সে বেনকে সাথে নিয়ে ক্লাইম্ব করবে, বিনিময়ে বেন তাকে যেতে দেবে। বেন রাজি হয়। সাশা একটা প্রসেক নট তৈরি করে, বেনের ভাঙা পায়ের জন্য একটা বুস্টার হার্নেস বানিয়ে দেয়। কিন্তু বেন প্ল্যান করে নিজের সাথের দড়িটা সাশার কোমরের সাথে অ্যাড করে রাখবে। যেহেতু সাশা ওপরে থাকবে, সাশা যদি তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে তাহলে নিজেও সাথে নিচে পড়বে। আর দড়িটা খুলে ফেলার চেষ্টা করলেও বেন বুঝে যাবে, তখন সাশাকে টেনে ফেলে দেবে। তো প্রস্তুতি শেষে দুজনে ক্লাইম্বিং শুরু করে। মাঝপথে সাশা একবার দড়ির গিট খোলার চেষ্টা করলে বেন বুঝে যায়। সে চিৎকার করে বলে তাকে ফেলার চেষ্টা করলে সাশা নিজেও সাথে পড়বে। সাশাকে সে আরও বলে তাকে নিয়ে না গেলে সাশাকেও যেতে দেবে না। সাশা তখন বলে সে শুধু হার্নেসটা রিসেট করছিল, আর কিছুই না। এরপর আবার ক্লাইম্বিং শুরু হয়। পাহাড়ে ওঠার একদম শেষের দিকে সাশা একটা ছোট সমতল জায়গায় পৌঁছায়। সেখানে চুপি চুপি বেনের দড়িটা একটা গাছের ডালের সাথে বেঁধে দেয়। তারপর নিজের শরীর থেকে হার্নেসটা ঢিলে করতে শুরু করে। বেন বুঝতে পেরে সাশাকে নিচে টানার চেষ্টা করে, কিন্তু এবার শুধু হার্নেসটাই খুলে আসে, সাশা না। হতবাক বেনের চোখের সামনে সাশা গাছের সাথে বাঁধা গিটটাও খুলে দেয়। দড়ির শেষ প্রান্ত আর কোথাও বাধা নেই। বেন সরাসরি নিচে পড়ে যায়। আর এভাবেই বেনের খেলা শেষ হয়। পাহাড়ের বাকি অংশ সাশা একদম খালি হাতে কোনো হার্নেস বা সেফটি রোপ ছাড়াই পার করে। দীর্ঘদিন পর ক্লাইম্বিং করছিল সে। একবার প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু পুরো মনের শক্তি দিয়ে কোনো রকমে উপরে উঠে আসে ক্ষতবিক্ষত শরীরে। এরপর হাঁটতে হাঁটতে রাস্তা ধরে অনেকটা সামনে গিয়ে সে একটা গাড়ির সামনে পড়ে। এটা ছিল অন্য একটা ট্যুরিস্ট গ্রুপের গাড়ি। তাদেরকে সাশা ব্ল্যাকস্টোন বেতে নিজের গাড়ির কাছে পৌঁছে দিতে বলে। ব্ল্যাকস্টোন থেকে নিজের গাড়িটা নিয়ে সাশা সোজা চলে যায় রেঞ্জার স্টেশনে। জানিয়ে দেয় নিখোঁজ মানুষদের লাশ কোথায় আছে। তার দেওয়া তথ্যে উদ্ধারকারী টিম হেলিকপ্টার দিয়ে সেই গুহায় পৌঁছায়। 20-এর কাছাকাছি ডেড বডি উদ্ধার হয়। অনেকগুলোতে পচন ধরে গেছে। ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়। ধারণা করা হয় নিখোঁজ সব ট্যুরিস্টের লাশই এই গুহায় ছিল। ব্যাপারটা নিউজে ফলো করে প্রচার হয়। এই ভয়ঙ্কর ঘটনার পরেও সাশা নিজের অ্যাডভেঞ্চার জীবন বাদ দেয় না। শেষমেশ সমুদ্রের ধারে এসে দাঁড়ায়। হাতে টমির লাকি কম্পাসটা অনেকক্ষণ ধরে রাখে সেটা। তারপর সমুদ্রের জলে ছুঁড়ে দেয়। অতীতের সব পিছুটান, গিল্ট, যে প্রশ্নের উত্তর সে কোনোদিন পাবে না, সবকিছু একসাথে বিসর্জন দিয়ে দেয়। এখান থেকে শুরু হয় সাশার নতুন জীবন। বন্ধুরা, বিপদে পড়ে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ কিভাবে পরিবর্তন হয়ে যায়, সাশা যেন আমাদেরকে সেটাই দেখিয়েছে। সাশার মতো একটা নিরীহ মানুষও মৃত্যুর কবলে পড়ে হিংস্র হয়ে উঠেছিল শুধু বাঁচার জন্য। বাঁচার তাগিদে মানুষ কি না করতে পারে। আসলে এটাই করা উচিত। পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকার প্রয়াসটাই তো মানুষের ধর্ম। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এমন আরও সেরা মুভি বা সিরিজের গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।